প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদেরকে যে তোমাদের রাসায়নিক বন্ধনে যে সৃজনশীল প্রশ্নগুলো আমি পাঠিয়েছিলাম তার যে সমস্যাগুলো তোমার মেসেঞ্জারের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছো, আমি সেগুলো আজকে সমাধান করব। প্রথমে বইয়ের প্রশ্নে আসি। যেমন ল্যাটিস বা ক্যালাস সম্পর্কে জানতে চাইছি, যে ল্যাটিস বা ক্যালাস গঠনটা আবার বোঝানোর জন্য। আসলে মূলত আমি তখন গত ক্লাসে বলেছিলাম যে আয়নিক যৌগগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগগুলো বিপরীতধর্মী আধানের তাদের বিপরীত ধর্মী আধানের আকর্ষণের কারণে অণুগুলো যখন থাকে তখন একটা অণু আকারে থাকে না। অনেকগুলো যৌগ, আয়নিক যৌগ বলতে একটা অণু বোঝাচ্ছে না, অনেকগুলো অণু সমন্বয়ে গঠিত। যখন অণুগুলো একসাথে থাকে তখন তারা বিপরীতধর্মী আধান ক্যাটায়ন এবং অ্যানায়ন আকারে একসাথে থাকে। থাকার কারণে অনেকগুলো থাকার কারণে এরা একটা কঠিন আকার ধারণ করে। এই কঠিন আয়নিক যৌগগুলোকে বলা হয় ক্যালাস। সাধারণত আমি তোমাদেরকে বলেছিলাম যে খাদ্য লবণ বা চিনি, যদিও চিনি সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হওয়ার কারণে পোলার সমযোজী যৌগ, এ ধরনের অণুগুলোর গঠনে দেখা যায় যে এরা অনেকগুলো অণু একসাথে হয়ে ক্ষুদ্র একটা কণা সৃষ্টি করে, যেটা একটা কঠিন আকার বা স্ফটিক লক্ষ্য করা যায়। তো এটি আরো সুন্দরভাবে তুমি দেখতে পাবে যখন একটি পরীক্ষার মাধ্যমে, যেমন আমরা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তার মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড অথবা চিনি মিশ্রিত করি এবং দ্রবণ তৈরি করি, সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, সবচেয়ে ভালো হয় দ্রবণ তৈরি করার পর যদি এটাকে অনেক তাপ দিয়ে যদি আরো গাঢ় দ্রবণ তৈরি করো, তখন এই গাঢ় দ্রবণ তৈরি করার পর আস্তে আস্তে ঠান্ডা হতে দাও। আর এরই মাঝে একটা সুতা মাঝখানে যদি ঝুলিয়ে দাও, তাহলে দেখা যাবে যে 2-1 দিন বা 3 দিন পর বা একদিন পরেই দেখা যাবে যে অণুগুলো যখন কাছাকাছি চলে আসবে, তাপ দিলে তো অণুগুলো পরস্পর বিপরীত আয়নগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, তখন সব বিপরীত আয়নগুলো যখন কাছাকাছি চলে আসবে তখন ক্যালাসটা হয়ে যাবে বড় আকৃতির। এইভাবে আমরা যে কোনো আয়নিক যৌগের বেলা, যেগুলো পোলার সমযোজী যৌগ, তাদের বেলা আমরা সাধারণত এইভাবে ক্যালাস গঠন করতে পারি। আরেকজনের প্রশ্ন করছো স্যার মৌলের বীজোড় ইলেকট্রন বিন্যাসটা একটু দেখানোর জন্য। তো আমি উল্লেখ করছিলাম যে কোন কোন মৌলগুলো সাধারণত তোমরা দেখতে চাও। তো সাধারণত ফসফরাস আসছে, ক্লোরিন আসছে, সালফার আসছে। সাধারণত লক্ষ্য করো, ধাতুগুলোর সাথে যখন অধাতু মিলে যখন আয়নিক যৌগ গঠিত হয়, তখন ধাতুগুলো ইলেকট্রন বিন্যাস করলে 1s2s দিলে তার সব বহিঃস্তরে যতগুলো ইলেকট্রন সেই হিসাবে সেই ইলেকট্রন ত্যাগ করে। কিন্তু অধাতুর বেলায় সাধারণত দেখা যাচ্ছে বীজোড় ইলেকট্রন দেখাইতে হয়। যদিও তোমাদের বইতে ছিল না এই কারণে আমি দেখাইনি, পরে ফসফরাস দিয়ে আমি দেখিয়েছিলাম আর কি, তারপর আমি এখন দেখাচ্ছি। যেমন ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। লক্ষ্য করো 1s2, 2s2, 2p6, 3s হচ্ছে 1s2, 2s2, 2p6, 10, 3s2, 3p, এটা হচ্ছে 5। তাহলে লক্ষ্য করবা প্রথম শক্তিস্তরে 2টি, 8টি, 7টি। কিন্তু যখন অধাতুর বেলায় তখন যখন ইলেকট্রন বিন্যাস দেখাবা, তখন তোমাকে এইভাবে দেখাতে হবে। মানে এই যে পি অরবিটাল গুলো, আমি আবারও বলি, পি অরবিটাল, ডি অরবিটাল, এই পি অরবিটাল 3টি ভাগে বিভক্ত হয়। পি অরবিটাল এই যে আবার উপশক্তি স্তরে বিভক্ত, px, py, pz। প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো আবার ডি অরবিটাল ভেঙে গিয়ে dxy, dyz, dzx, dx2, y2, dx2 y2 এবং dz2, এভাবে 5টি ভাগে বিভক্ত হয়। প্রতিটি ভাগে সর্বোচ্চ 2টি করে থাকতে পারে। তাহলে এখানে 2 2 2 2 2, তাহলে মোট কয়টা হয়? 10টা। এই কারণে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকে 6টা আর ডি অরবিটালে থাকে 10টা। সেই হিসাব করে আমাদেরকে সবসময় অধাতুর বেলায় ইলেকট্রন বিন্যাস করলে আমাদেরকে ভেঙে দেখাতে হবে, দেখালে ভালো হবে। যেমন এটাকে আমি ভেঙে দেখাই, সবসময় দেখাতে হবে সর্ববহিঃস্থ স্তর ইলেকট্রনটা, আগেগুলো দেখানোর দরকার নেই। 1s2, 2s2, 2p6, তাহলে এখানে 3s2, এখানে এটাকে ভাঙাবো 3px, 3py এবং 3pz। নিয়ম হচ্ছে ইলেকট্রনগুলো আগে একটা একটা করে এই অরবিটাল গুলোতে পূর্ণ হবে, তারপরে যদি অতিরিক্ত থাকে তারপরে আবার পূর্ণ হবে। তাহলে এখানে আছে মোট কয়টি? 5টি। তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখো তার সর্ববহিঃস্থ স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। দেখো ক্লোরিনের সর্ববহিঃস্থ স্তরে বিজোড় ইলেকট্রন একটা। এই কারণে ক্লোরিন যখন কোনো মৌলের সাথে বন্ধনে অংশগ্রহণ করে বা নিজের সাথে নিজে যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে সবসময় একটা ইলেকট্রনে তারা বন্ধনে আবদ্ধ হয়, কারণ এগুলো সব জোড়ায় জোড়ায় আছে, মানে এগুলো সব দুইয়ের নিয়ম অলরেডি আছে, কিন্তু এটি অযুগ্ম থাকার কারণে শুধু বন্ধনে অংশগ্রহণ করে এই ইলেকট্রনটি। এই কারণে ক্লোরিন নিজের সাথে নিজে যখন বন্ধনে অংশগ্রহণ করে সমযোজী তখন একটি ইলেকট্রন শেয়ার করে, অথবা কোনো ধাতুর সাথে যখন সে আয়নিক বন্ধনে আবদ্ধ হয় তখন একটি ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ঠিক আছে, একটি ইলেকট্রন গ্রহণ করে, কারণ একটি ইলেকট্রন গ্রহণ করলে তখন দেখো তখন সে দুইয়ের নিয়ম পালন করলো। এইভাবে বিজোড় ইলেকট্রন আমরা দেখাতে পারি। তোমরা যখন সোডিয়ামের সাথে ক্লোরিনের বন্ধন দেখাবা তখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা এইভাবে দেখালে সবচেয়ে ভালো হয়। প্রথমে এভাবে দেখাবা, তারপরে এইভাবে। এবার দেখো আমরা যেমন ফসফরাসের ক্ষেত্রে দেখাইতে পারি। আবার ফসফরাসটা লক্ষ্য করো। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 2 আর 3p3। তাহলে দেখো 10 12 15। এবার দেখো তাহলে যেহেতু এটা অধাতু, আমি আবারও বলি অধাতুর বেলায় দেখানোর প্রয়োজন আছে, কিন্তু ধাতুর বেলায় শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস ডাইরেক্ট দেখালেই হবে। তাহলে পি অরবিটালটা আমরা ভেঙে দেখাইতে হবে। তাহলে ভেঙে দেখালে 1s2 সবসময় আমরা শেষে শক্তিস্তরে ইলেকট্রন দেখাবো। 2s2 2p6 3s2 3px 3py 3pz। তাহলে আমার আছে কয়টি ইলেকট্রন? 3টি। তাহলে একটি একটি করে গুণ হবে 1 2 3। এই কারণে ফসফরাস ক্ষেত্রে যখন দেখো সর্ববহিঃস্থ স্তরে 3টি বিজ ইলেকট্রন বিদ্যমান থাকার কারণে এরা সাধারণত ক্লোরিনের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে। আবার যখন ফসফরাস পেন্টাক্লোরাইড হবে তখন এদের বৈশিষ্ট্য হলো এরা যৌগ গঠন করার বেলায় অনেক সময় দেখা যায় যে অবস্থাভেদে একাধিক যোজনী প্রদর্শন করে। যখন এই যৌগের বেলায় 5 যোজনী প্রদর্শন করে, কেন? তখন এই ফসফরাস উত্তেজিত হয়, অর্থাৎ তার সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রনগুলো আরো বিন্যস্ত হয়। কেন উত্তেজিত হয়? দেখো যখন উত্তেজিত হয় তখন তার উপর আমরা স্টার চিহ্ন দেখাবো। স্টার চিহ্ন দেখানোর অর্থ হচ্ছে উত্তেজিত মৌল এটা। তাহলে এইটিকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা জানি যে 3 নাম্বার অরবিটে, এই যে দেখো 3 নাম্বার শক্তি মানে প্রধান শক্তি স্তরকে আবার 3টি উপশক্তি স্তরে বিভক্ত করা হয়। এস পি ডি। এস তো ভাঙে না, আর পিটা 3টাতে হয়, আর ডিটা দেখো 5টাতে হয়। তার মানে কি 3 নাম্বার শক্তি স্তরে আবার ডি অরবিটালও আছে। তাহলে ডি অরবিটালে দেখো এর ক্ষেত্রে ডি অরবিটালে কিন্তু 3dও আছে, কিন্তু ডি 3d তে মানে এখানে এইভাবে আছে 3dx y yz zx এভাবে আছে। প্রত্যেকটার মধ্যে 0 0 0 0 থাকে, কারণ এখানে আমরা অলরেডি পূর্ণ মিলে গেছে। এখন উত্তেজিত হলে তখন এই যে এই 3s2 থেকে একটি ইলেকট্রন ডি অরবিটালে যাবে, যে কোনো একটা অরবিটালে যাবে। তো এগুলো দেখানোর দরকার আমরা শুধু ডি দেখালে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3px, সরি এখানে 1 হবে, কারণ উত্তেজিত হলে তখন একটা ইলেকট্রন ডিতে যাবে। তাহলে 3px 1 3py 1, এগুলো তো 1 1 আসেই। তাহলে তখন আমরা এই 3d অরবিটালে তখন এই ইলেকট্রনটা এখানে স্থানান্তরিত হবে। ঠিক আছে, এখন দেখো এখানে দেখা যায় যে তার বিজোড় ইলেকট্রন সংখ্যা 5। হ্যাঁ, 5 হওয়ার কারণে এই যখন বন্ধনে অংশগ্রহণ করবে তখন 5টি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে, তখন ফসফরাস পেন্টাক্লোরাইড হবে। এই আবার এটাও আসতে পারে যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যুক্তি দ্বারা ব্যাখ্যা করো। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখা যে প্রথম ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ফসফরাসের সর্ববহিঃস্থ স্তরে 3টি বিজোড় ইলেকট্রন থাকার কারণে এটির যোজনী হচ্ছে 3। আবার যখন ফসফরাস উত্তেজিত হয় তার সর্ববহিঃস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা হয় 5, তার যোজনী হয় 5। সুতরাং ফসফরাস অবস্থা ভেদে একাধিক যোজনী প্রদর্শন করে, অর্থাৎ 3,5। এটা আসলে তুমি এইভাবে দেখাতে পারো। আমরা সালফার দিয়ে দেখাতে পারি, যেমন সালফার অবস্থা ভেদে 3টি যোজনী প্রদর্শন করে, 2 4 এবং 6। এখন আমি দেখাবো কিভাবে 2 4 এবং 6 প্রদর্শন করে। সালফার দেখো, সালফার হচ্ছে 16 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4 যদি 4 12 16। এবার দেখো প্রথমে আমরা নরমালি px কে 3p কে ভাঙাবো। তাহলে 1s2 2s2 2p6 3s2 3px 3py
3p_z। তাহলে 4টি ইলেকট্রনকে বিন্যস্ত করলে 1 2 3 আরেকটি রয়ে গেছে, এটা পূর্ণ হবে। তাহলে দেখো এখানে এই সালফার সর্বোচ্চ স্তরে বেজোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস থেকে সালফার কত যদি প্রদর্শন করে 2। যখন সালফার উত্তেজিত হয় এই, তখন এই দেখো এখানে দেখো এই অরবিটালে আরো একটি ইলেকট্রন আছে, এখানে দুইটি আছে, এখানে দুইটা, তার মানে এখান থেকে ডি অরবিটালে ঢুকতে পারে। আবার ডি অরবিটালকে 5টা ভাগে ভাগ করা হবে, এখানে দেখানো আছে। তাহলে আমরা যদি দেখাই 3s1s2 2s2 2p6, আগে শক্তি স্তরগুলো দেখানোর প্রয়োজন নেই। এখানে কয়টা হবে, এখানে এই দুটো হবে 3px, এখান থেকে একটা ইলেকট্রন যাবে, একটা 3py, একটা 3pz, একটা আর হলো 3d একটা। তাহলে দেখো, তাহলে px থেকে দুটি ইলেকট্রন থেকে এক উত্তেজিত হলে তখন একটা ইলেকট্রন ডি অরবিটালে যায়। এই ক্ষেত্রে দেখো তার সর্বোচ্চ স্তরে বেজোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ সে 4 যোজন প্রদর্শন করে। যখন আরো উত্তেজিত হয় তখন সেক্ষেত্রে এই এস অরবিটাল থেকে, কারণ আমরা জানি ডি অরবিটালে আরো রয়ে গেছে, তখন আমরা দেখাতে পারি 1s2 2s2 2p6 3s2 3px, সরি এখানে 1 হবে, 3px 1 3py 1 3pz 1 3d, এখানে 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 কিন্তু আমি এখন উল্লেখ করে দিব tdxy 3dyz, এখানে হবে 1, এখানে 1, আর বাকি যেগুলো আছে দেখো এই ডি অরবিটালে ঢুকলো একটা তো আছে দেখালাম, আর একটা ঢুকলো এখানে, আর গুলো সব শূন্য শূন্য থাকে। তার মানে কি, এখানে দেখো সর্বোচ্চ স্তরে বেজোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, তার মানে এখানে কত যোজি প্রদর্শন করে 2, এখানে কত যোজি প্রদর্শন করে 4, আর এখানে কত যোজি প্রদর্শন করে 6। তার মানে ফসফরাস অবস্থা ভেদে একাধিক যোজনী প্রদর্শন করে। এভাবে আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে ধাতুর বেলায় যেভাবে আছে সেভাবে 1s 2s দিয়ে দেখালে হবে, কিন্তু অধাতুর বেলায় তোমাকে অবশ্যই পি অরবিটাল এবং ডি অরবিটাল যদি আসে তোমাকে এভাবে ভেঙে দেখাতে হবে। আর ভেঙে দেখানোর নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা করে পূর্ণ হবে, পরে আরো ইলেকট্রন থাকলে পরে আবার পিছন থেকে এসে পূর্ণ হবে। এভাবে আমরা মানে যারা বন্ধনে অংশগ্রহণ করবে অর্থাৎ বেজোর ইলেকট্রন সংখ্যা আমরা এভাবে দেখাতে পারি। ঠিক আছে, এখন আমি মোটামুটি আমাদের এখন আমি সৃজনশীল বোর্ডের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে আসি ঢাকা বোর্ড 2020 ঘ। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তোমরা বোর্ডের যার যেখানে সমস্যা বোর্ডের প্রশ্নগুলো সেগুলো আগেই খাতায় তুলে নিবে, তাহলে আমি বলার সাথে সাথে তোমরা মিলিয়ে নিতে পারবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা আগেই যার যার যে যে বোর্ডের প্রশ্নগুলো সমস্যা তোমরা আগেই সেই বোর্ডের প্রশ্নগুলো খাতায় লিখে নিবে অবশ্যই। প্রথমে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2020 আমি এটি আলোচনা করছি। তোমাদের প্রশ্ন ছিল ঢাকা বোর্ড 2020 ঘ নাম্বার তোমাদের সমস্যা। লক্ষ্য করো তোমরা সৃজনশীল প্রশ্ন। ঘনপথ ছিল ডাব্লিউ এক্স এবং ওয়াই জেড মূলদ্বয় দ্বারা গঠিত দুটি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে ডাব্লিউ বলতে 6 অর্থাৎ কার্বন বোঝাচ্ছে, আর এক্স বলতে 8 অর্থাৎ অক্সিজেন বোঝাচ্ছে। তাহলে প্রথম ডাব্লিউ এক্স যৌগটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন দেখানো। কার্বন ডাইঅক্সাইড কি ধরনের যৌগ? সমযোজী যৌগ। অলরেডি আমি কার্বন ডাইঅক্সাইড কিভাবে সমযোজী যৌগ সেটা ক্লাস পাঠিয়েছিলাম। তারপর ওয়াই জেড, ওয়াই হচ্ছে 9, তার মানে হচ্ছে ক্লোরিন, আর জেড হচ্ছে 19, তার মানে পটাশিয়াম। তার মানে যৌগটি হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড। তার মানে এটি আয়নিক যৌগ, কারণ পটাশিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে কটি থাকে? একটি ইলেকট্রন ত্যাগ করে, আর ফ্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন আয়নে পরিণত হয়। আগে দুটো ব্যাখ্যা করলাম, ঠিক আছে। গতে আমাদের দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, আগে ওয়াইজেড অলরেডি গতে দেওয়া আছে, তার মানে এটা ব্যাখ্যা করার দরকার নেই যেহেতু গতে দেওয়া আছে। তাহলে ঘতে শুধু কার্বন ডাইঅক্সাইডটা ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে এবার লিখবা। গ থেকে দেখা যায় যে এটি একটি আয়নিক যৌগ। তার আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন? তোমাদের বইতে যেভাবে বৈশিষ্ট্য দেওয়া আছে বা আমি ভিডিওতে তোমাদের আগের ক্লাসগুলোতে যেভাবে ব্যাখ্যা করছি সেভাবে লিখতে হবে, গাইড অনুসারে লেখার দরকার নেই।
তারপরে কার্বন ডাইঅক্সাইড আয়নি যৌগের কেন আবার কার্বন ডাইঅক্সাইড হলো সমযোজী যৌগ, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন কম, তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল সৃষ্টি হয়, এই ব্যাখ্যাগুলো তোমরা বই নিয়মে করবা। এখানে যেভাবে দেওয়া আছে এই নিয়মে দেওয়ার দরকার নেই, এইভাবে দিলে নাম্বার কম পাবে। তোমরা অবশ্যই এখান থেকে অবশ্যই অ্যান্সার করলে নাম্বার অনেক অনেক কম পাবে। তোমাদের অ্যান্সার করতে হবে বই নিয়মে। আর আমি যে এর আগের ভিডিওতে আমি যখন লেকচার দিয়েছিলাম তখন সেভাবে তোমরা লিখবে। শেষ আমাদের মোটামুটি ঢাকা বোর্ড 2020 ঘ। এখন আমরা আলোচনা করবো রাজশাহী বোর্ড 2020 ঘ। রাজশাহী বোর্ডটা লক্ষ্য করো। রাজশাহী বোর্ডে ঘ জি আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও ই কেবলমাত্র এক ধরনের যৌগ গঠন করে। এখানে আমাদের জিটা হচ্ছে কি সত্র, তার মানে জি হচ্ছে ক্লোরিন, আর আমাদের ই হচ্ছে 14 সিলিকন, তার মানে আমাদের ক্লোরিন এবং সিলিকনের কথা বলছে। ঠিক আছে, তো এখানে আমরা ক্লোরিন, এখানে যেহেতু আরো মূল্য দেওয়া আছে ক্যালসিয়াম, তাহলে দেখো এওডি এর মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো তুমি প্রথমে যেহেতু ক্লোরিন কেন আয়নি যৌগ গঠন করে, তুমি এখানে যেহেতু এ যৌগ দেওয়া আছে তাহলে এই যৌগের সাথে ব্যাখ্যা করে দেখাতে পারো যে বিষ হওয়ার কারণে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে আর প্রতিটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, ক্যালসিয়াম ক্লোরাইডটা ব্যাখ্যা করতে পারো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যাখ্যা করলে এটি, তার মানে এই ব্যাখ্যা থেকে তুমি প্রমাণ করতে পারো যে এখানে ক্লোরিন আয়নিক যৌগ গঠন করে। অন্যদিকে ক্লোরিন নিজেরটা নিজে দিয়ে ব্যাখ্যা করতে পারো যে ক্লোরিন নিজে যখন বিক্রিয়া করে তখন ক্লোরিন Cl2 হয়, দ্বিমূল অণু গঠন করে। এক্ষেত্রে ক্লোরিন দেখা যায় যে নিজের সাথে বিক্রিয়া করে সমযোজী যৌগ গঠন করে, নিজের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী যৌগ গঠন করে। তার মানে ক্লোরিন এই যৌগের বেলায় আয়নিক যৌগ গঠন করে, আবার এই যৌগের বেলায় সমযোজী যৌগ গঠন করে, অর্থাৎ জি আয়নিক ও উভয় যৌগ গঠন করে। কিন্তু সিলিকনের বেলায় সিলিকন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় সিলিকন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, উৎপন্ন হয় সিলিকন টেট্রাক্লোরাইড। এই ক্ষেত্রে সিলিকন যখন ক্লোরিনের সাথে বন্ধনে আবদ্ধ হয় তখন এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ একটা সিলিকনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস করলে চারদিকে 4টে ইলেকট্রন হবে, বেজোড় ইলেকট্রন। আশা করি তোমাদের এখন আর দেখানো লাগবে না। ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিঃস্থ স্তরে দেখবে 4টা বেজোড় ইলেকট্রন থাকবে। তখন এই 4টা বেজোড় ইলেকট্রনের সাথে 1 2 3 4 এবং তারটা এই একটা ক্লোরিন দেখাবা, এই একটা ক্লোরিন দেখাবা, এই একটা ক্লোরিন দেখাবা, এই একটা ক্লোরিন দেখাবা। এবার দেখবা সুতরাং আলোচনা থেকে দেখা যায় যে সিলিকন ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় তখন কি হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, কিন্তু সিলিকন অধাতু হওয়ার, সিলিকন নিজের সাথে নিজে কখনো বন্ধনে আবদ্ধ হতে পারে না। যদিও সিলিকন অধাতু হোক, কিন্তু সিলিকন নিজের সাথে নিজে বন্ধনে, কারণ এখানে সিলিকন নিজের সাথে নিজে তার সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠন করতে পারে না বিদায় এটি প্রশ্নটা কি করছে, সিলিকন কেবলমাত্র এক ধরনের যৌগ গঠন করে। এখানে সিলিকন উভয়, আমি প্রশ্নটা আবার একটু দেখে নিই। তাহলে দেখো সিলিকন কার সাথে, ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সিলিকনের দ্বারা সম্ভব না যে ইলেকট্রন কি করা, ত্যাগ করা। যেহেতু ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, তার মানে ক্যাটায়ন গঠন করতে পারে না, অথবা কোনো ধাতুর সাথে সিলিকন বন্ধনে আবদ্ধ হতে পারে না ক্লোরিনের মতো, এই কারণেই সেটি আয়নিক যৌগ গঠন করতে পারে না। তার মানে উপর আলোচনা থেকে দেখা যায় যে ক্লোরিন তথা মানে জি মূলটি আয়নিক এবং সমযোজী উভয় যৌগ গঠন করে, আর সিলিকন শুধুমাত্র কি যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। এরপরে লক্ষ্য করো চট্টগ্রাম বোর্ড 2020 গ এবং ঘ। আচ্ছা, এখানে এই সৃজনশীল প্রশ্নটা উদ্দীপক থেকে অনেকে মানে বের করাটা একটু টাফ। আমি কিভাবে বের করতে হবে আমি একটু দেখাচ্ছি। এখানে এর চারদিকে এরকম ফোঁটা দেওয়া আছে 1 2 3 4 5 6। তারপরে বি এর চারদিকে ক্রস চিহ্ন দেওয়া আছে, মোট কটা, 7টা, 1 2 3 4 5 6 7। আর সি এর উপরে দেওয়া আছে 2টা। উল্লেখ করছে যে এ বি সি মোডে প্রচলিত প্রত্যেকের 3টি শক্তি স্তর বিভক্ত। তাহলে দেখো এটি যে 3টি শক্তি স্তর হবে, এটা হলো শেষ, এগুলো যে দেখাচ্ছে
এখানে বোঝাচ্ছে এগুলো শেষ শক্তি স্তর ইলেকট্রন। তাহলে এখানে দেখাতে পারে 2, 8 এবং এখানে দেখাতে পারে 6, তার মানে কি 16 কে সিলিকন। তাহলে এটাকে 2, 8 কত 7, তার মানে 17 কে ক্লোরিন। আর এটি হচ্ছে 2, 8, 2, তার মানে 12 কে ম্যাগনেসিয়াম। তার মানে আমাদের এইভাবে আমরা উদ্দীপক থেকে কোন এই মৌলটি কি, বি মৌলটি কি এবং সি মৌলটি কি তা সহজে বের করতে পারি। তো তোমরা বলে দিতে হবে যে এটা কিভাবে সিলিকন হলো, যেহেতু মৌল তিনটি কি কি শক্তি স্তরে বিভক্ত, তার মানে এই উদ্দীপক থেকে এই মৌলটি হচ্ছে সর্বোচ্চ স্তরে 6টি ইলেকট্রন থাকা, এটা বি মৌলটি হচ্ছে এটা, সি মৌলটি হচ্ছে এটা। ওকে, এবার আমাদের ব্যাকওয়ার্ড এ ও বি দ্বারা গঠিত বন্ধন গঠন ডায়াগ্রামের সাথে দেখা। তাহলে এ এবং বি, তার মানে একটু আগে আমি যেটা আলোচনা করছি সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি একটু আগে সমযোজী বন্ধন আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ একটা সিলিকনের সাথে 4টা ক্লোরিন পরমাণু কিভাবে সমযোজী বন্ধন আবদ্ধ হয় সেটি। এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্ন, বি ও সি দ্বারা গঠিত পানিতে দ্রবণ। বি ও সি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা অলরেডি আমি আগে ক্লাসে আলোচনা করছি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ। তাহলে কিভাবে প্রথমে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগ এটা ব্যাখ্যা করতে হবে। ডায়াগ্রাম না দিলেও চলবে, এক্ষেত্রে ডায়াগ্রাম দিলে ভালো হয়। ম্যাগনেসিয়াম আয়নিক যৌগ ব্যাখ্যা করার পর তারপরে পানির গঠনে ব্যাখ্যা করবে, যে পানি পোলার যৌগ। ওই যে আমি তোমাদের দেখালাম এভাবে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তাদের বন্ধন ইলেকট্রনে হাইড্রোজেন থেকে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি থাকার কারণে এটা আংশিক ঋণাত্মক আধানে পরিণত হয়, আর এটা আংশিক ধনাত্মক আধানে পরিণত হয়। আর এটা আয়নিক যৌগ হওয়ার কারণে ম্যাগনেসিয়াম হয় 2+, আর ক্লোরাইড হয় Cl-। এই তাহলে এই ম্যাগনেসিয়ামের চারদিকে কে ঘিরে থাকবে? অক্সাইড আয়ন। এবার দেখাতে হবে চিত্র এঁকে। আর ক্লোরাইডের চারদিকে কে ঘিরে থাকে? হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। অলরেডি আমি তোমাদেরকে আয়নিক যৌগগুলো পানিতে কিভাবে দ্রবীভূত হয় তা কিন্তু এর আগে ভিডিওতে পাঠিয়েছিলাম। এভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে পানিতে দ্রবীভূত হয় কিনা ব্যাখ্যা করতে হলে তোমাকে প্রথমে পানির গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, পানি যে পোলার যৌগ তার ব্যাখ্যা দিতে হবে। এরপরে আয়নিক যৌগের ম্যাগনেসিয়ামের চারদিকে যদি পানির অক্সাইড আয়ন ঘিরে থাকে সেটা চিত্র সহ দেখাতে হবে। আবার ক্লোরাইড আয়নের চারদিকে হাইড্রোজেন আয়ন যে ঘিরে থাকে সেটাও চিত্র সহ দেখাতে হবে। তাহলে আমাদের মোটামুটি এটা গেল। এবার আমরা আলোচনা করব 104 নম্বর পৃষ্ঠা 29 নম্বর প্রশ্ন। 104 নম্বর পৃষ্ঠা 29 নম্বর প্রশ্ন সৃজনশীল। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে উদ্দীপক ছিল এম একটি সমযোজী যৌগ, যৌগটির গঠন বিশ্লেষণ করতে। আর এমটা কি? এখানে উল্লেখ ছিল এম প্লাস কি কার্বন ডাই অক্সাইড সমান ইউরিয়া। আসলে এই বিক্রিয়াটা আসলে কি কেমিস্ট্রি আসলে এক চ্যাপ্টারের সাথে এক চ্যাপ্টারের সম্পর্কিত। তো এটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার আছে লাস্টে 12 নম্বর আমাদের জীবনের রসায়ন, সেই চ্যাপ্টারে ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয় সেটা দেখাচ্ছে। তারপর আমি দেখিয়ে দিই। ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, এটার নাম হচ্ছে ডায়ামিন কিটোন। আর ডায়ামিন কিটোন দুটি যৌগ থেকে তৈরি করা হয়, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখানে এম যৌগটি হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া যে এম যৌগটি আগেটা ব্যাখ্যা দিতে হবে। এটা অবশ্যই এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, অত ইম্পর্টেন্ট না, কারণ এই বিক্রিয়াটা এখন তোমাদের নেই। তারপর আমি বোঝানোর জন্য বলছি। এখানে বিক্রিয়াটা দিতে হবে যে এখানে ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে যে বিক্রিয়ক ব্যবহৃত হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। এখানে অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করা হলো। তারপর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন গঠন ঘটে, এটা আমি অলরেডি আগের ভিডিওতে আমি পাঠিয়েছিলাম। তারপরে তোমাদের এর পরের প্রশ্ন ছিল পৃষ্ঠা নাম্বার 105 প্রশ্ন নাম্বার 30। আচ্ছা, এই প্রশ্নটা আমরা আলোচনা করি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। এখানে প্রশ্নটা ছিল উদ্দীপকের কিউ মৌলটি দ্বিপরমাণু। এখানে কিউ মৌল বলতে বোঝাচ্ছে 3 নম্বর পর্যায়ে 7 নম্বর গ্রুপ। তার মানে 3 নম্বর পর্যায়ে প্রথম হলো 2, 8 আর 7 নম্বর গ্রুপে 10 বিয়োগ করতে হবে 7। তার মানে কিউ মৌলটি হচ্ছে ক্লোরিন। তার মানে ক্লোরিন দ্বিপরমাণু অণু। দ্বিপরমাণু মানে কি? দুইটি পরমাণু মিলে একটি অণু, তার মানে Cl2 ব্যাখ্যা। এটা অলরেডি আমি ক্লাস করে দেখিয়েছিলাম।
ক্লোরিনের সাথে ক্লোরিন কিভাবে সমস্থিতি বন্ধনে আবদ্ধ হয়। তার আগে তোমাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে, এখানে কিউ উদ্দীপকে কিউ মৌলটির পর্যায়ে 3 নম্বর পর্যায়ে এবং 17 নম্বর গ্রুপে, 17 নম্বর গ্রুপে থাকার কারণে তার সর্ববহিষ্ঠ স্তর 10 বিয়োগ করলে কত হয় 7টি, সুতরাং তার ইলেকট্রোবিন্যাস হচ্ছে 2, 8 এবং 7, সুতরাং মৌলটি হচ্ছে ক্লোরিন। এবার ক্লোরিন নিজের সাথে নিজে কিভাবে বন্ধন গঠন হয় তা নিচে ব্যাখ্যা করা হলো, তারপর ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করব। তারপরে ঘ নাম্বার প্রশ্ন ছিল পি ও কিউ দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় কিনা। এখানে পি যৌগটি হচ্ছে 4 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণী, তার মানে 2, 8, 8, 2, যেহেতু 2 নম্বর শ্রেণী তার সর্ববহিষ্ঠ স্তর 2টি ইলেকট্রন, তার মানে মৌলটির ইলেকট্রন হচ্ছে 2, 8, 8, 8, তার মানে 10, 18, 20, তার মানে মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। তার মানে তার ইলেকট্রন বিন্যাস করে সর্ববহিষ্ঠ স্তর 2টি ইলেকট্রন থাকে, সে 2টি ইলেকট্রন ত্যাগ করে আবার এই 2টি প্রতিটি একটি করে গ্রহণ করে, তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি কি যৌগ, আয়নিক যৌগ। আর আয়নিক যৌগটি পানিতে কিভাবে দ্রবীভূত হয় সেটা ব্যাখ্যা করব, যে ক্যালসিয়াম 2+ চারদিকে পানির কোন অংশ ঘিরে থাকে, অক্সাইড অংশ দেখা দিবা, পানির গঠন আগে ব্যাখ্যা করবা, তারপর ক্লোরাইডের চারদিকে হাইড্রোজেন। একটু আগে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেভাবে আলোচনা করছি, ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় এটা ব্যাখ্যা একই রকম। তারপর প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগ তার ব্যাখ্যা করবে, তারপর ব্যাখ্যা করার পর ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় তার ব্যাখ্যা করবে। মানে প্রথমে পানির গঠনের ব্যাখ্যা করবে, পানিতে পোড়ার জন্য তার ব্যাখ্যা করবে, তারপর কিভাবে আয়নগুলো পানির অক্সাইড আয়ন এবং হাইড্রোজেন আয়ন ঘিরে থাকে এইভাবে ব্যাখ্যা করবে। তাহলে মোটামুটি আমাদের গ এবং ঘ শেষ। 30 নম্বর প্রশ্ন আইডিয়াল স্টুডেন্ট কলেজ। এখন আমাদের 31 নম্বর প্রশ্ন, 105 নম্বর পৃষ্ঠায় 31 নম্বর প্রশ্ন বিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজ। আগে আমরা উদ্দীপকটা একটু দেখি, উদ্দীপকটা কি আগে উল্লেখ করে নিই। D7, তারপরে E15, তারপরে F17। তার মানে বুঝাই যায় 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কি, আমরা জানি 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে নাইট্রোজেন, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন, 15 ফসফরাস, আর এটা হচ্ছে ক্লোরিন। এবার আমাদের ব্যাখ্যা হচ্ছে গ নাম্বার, ই মৌলটি এফ মৌলের সাথে 2 ধরনের যৌগ গঠন করলেও, তার মানে এটা আমরা আলোচনা করছি, এটার সাথে 2 ধরনের যৌগ গঠন করে, ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা অবশ্য ভয়ের প্রশ্ন, বেশি বড় হয়ে গেছে প্রশ্নটা, আসলে ভয়ের জন্য, এটা ভয়ের জন্য প্রশ্ন। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড কিভাবে গঠিত হয় তার ব্যাখ্যা ডায়াগ্রাম সহ, ফসফরাস পেন্টাক্লোরাইড কিভাবে গঠিত হয় তার ব্যাখ্যা। আরেকটা আছে অংশ, ডি মৌলটি এফ মৌলের সাথে 2 ধরনের যৌগ গঠন করে না। ডি মৌলটিকে নাইট্রোজেন, এফ মৌলটি হচ্ছে ক্লোরিন, তার মানে এখানে নাইট্রোজেনের সাথে ক্লোরিনের তুমি নাইট্রোজেন পেন্টাক্লোরাইড দেখাইতে পারো। কিভাবে? নাইট্রোজেন 7 ইলেকট্রন হিসেবে দেখো, 1s2 2s2 2p কত, আচ্ছা 3, যখন উত্তেজিত হয় তখন নাইট্রোজেন, প্রশ্নটা করছে কি নাইট্রোজেন পেন্টাক্লোরাইড এখানে উত্তেজিত হলে 1s2 2s2, এখানে 2px 2py এবং 2pz, ঠিক আছে, 1 1 1, সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন, 3টি, এখানে টাইক্লোরাইড গঠন করবে। এটা ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, তার সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন 3টি থাকার কারণে এবার নাইট্রোজেনের সাথে ক্লোরিনের বন্ধন দেখা পায় এভাবে, এই এক জোড়া, তো প্রথম শক্তি স্তরে তো 2টা, আমি এগুলো মুছে দিই, এভাবে হবে আর কি। এই নাইট্রোজেন প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে এক জোড়া আছে, আর 1 2 3টা আছে, এভাবে শেয়ার করে, ঠিক আছে। কিন্তু এবার তুমি ব্যাখ্যা করতে পারো, কিন্তু নাইট্রোজেন উত্তেজিত হতে হলেও তার 2 নম্বর অরবিটে কোনো পি অরবিটাল নাই। আমরা জানি 2 নম্বর অরবিটে শুধুমাত্র এস এবং পি অরবিটাল আছে, সরি 2 নম্বর অরবিটে কোনো ডি অরবিটাল নাই। 2 নম্বর অরবিটে 2 ধরনের অরবিটাল আছে, একটা হলো এস অরবিটাল আর একটা হলো পি অরবিটাল। যদি পি অরবিটাল থাকতো তাহলে এখান থেকে ইলেকট্রন কিন্তু এই ডি অরবিটালে গিয়ে তখন 5টি হতো। যেহেতু নাইট্রোজেনের 2 নম্বর শক্তি স্তর উপশক্তি স্তর এস এবং পি অরবিটাল, এই কারণে এটি উত্তেজিত হয়ে তার 2s
ইলেকট্রন থেকে যার কোনো সম্ভাবনা থাকে না বিদায় এটি কত যোজনী প্রদর্শন করে না, 5 যোজনী প্রদর্শন করে না। তার মানে এটা শুধুমাত্র কত যোজনী প্রদর্শন করে, 3। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে এটি শুধুমাত্র নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। সুতরাং এটি 2 ধরনের যৌগ গঠন করলেও তার ইলেকট্রন বিন্যাসের কারণে এটি শুধুমাত্র 1 ধরনের যৌগ গঠন করে। এরপরে তোমাদের প্রশ্ন ছিল প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। স্কুলের নাম হচ্ছে হরিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, হরিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা হরিক্রস। সেই প্রশ্নটা ছিল বি ও ডি মূলদ্বয় একই গ্রুপে অবস্থান করলেও মূল একাধিক যোজনী প্রদর্শন করে। বি হচ্ছে একই গ্রুপে, তার মানে 16 নম্বর গ্রুপে, 16 নম্বর গ্রুপে তার মানে 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2 6, 16 নম্বর 10 বাদ দিলে তাহলে মানে 8, তার মানে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। আর আরেকটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তার মানে 2 8 6, তার মানে এটি হচ্ছে সালফার, তাহলে এটা মানে 16 সালফার। তাহলে এখানে আমাদের বি মৌলটি হচ্ছে অক্সিজেন এবং ডি মৌলটি হচ্ছে সালফার। তো অক্সিজেন তো ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিষ্ঠ স্তরে দেখা যায় ইলেকট্রন জুড়ে থাকে, অক্সিজেন হচ্ছে 8, 1s2 2s2 2p4। যখন ভাঙাবো 1s2 2s2 2px 2py 2pz, প্রথমে 1 2 3, তারপর হচ্ছে 4। এই দেখো এই ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ স্তরে তার মেজর ইলেকট্রন ঘটে থাকে 2টি, তার মানে শেষ যোজনী প্রদর্শন করে শুধুমাত্র 2। কিন্তু 2 নম্বর অরবিটে কোনো ডি অরবিটাল না থাকার কারণে এই px 2 থেকে আর ইলেকট্রন স্থানান্তর হয় না, তার মানে এটা উত্তেজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার শুধুমাত্র 2 যোজনী প্রদর্শন করে। অন্যদিকে সালফার কখনো কখনো 2, কখনো কখনো 4, কখনো কখনো 6 কিভাবে প্রদর্শন করে সেটা আমরা প্রথমেই আলোচনা করছিলাম। ওকে, তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 33 নম্বর শেষ, এবার আমরা আলোচনা করব হরিক্রস, আমাদের আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করবো কয়টা, 35 নম্বর সৃজনশীল হচ্ছে মাইলস্টোন কলেজ, ওটা আমরা আলোচনা করব। মাইলস্টোন কলেজে প্রথম প্রশ্ন, খ নম্বর প্রশ্ন ছিল ক্রোমিয়ামের ইলেকট্রনের ব্যতিক্রম কেন। এটা আমরা তোমাদেরকে যখন পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসে 3 নম্বর অধ্যায়ে যখন পড়াইছিলাম তখন সেখানে ইলেকট্রন বিন্যাস কেন কপার আর ক্রোমিয়াম ব্যতিক্রম সেটা আমি আলোচনা করছিলাম। আশা করি তোমরা সেই আলোচনা থেকেই লিখতে পারবে, বইতে কি দেওয়া আছে ওটা লেখার দরকার নেই, ওই আলোচনা থেকে তোমরা লিখবা কেন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকে ব্যতিক্রম। ঠিক আছে, এরপরে প্রশ্ন ছিল ঘ, XR4, এটা কি YZ। এখানে X মৌলটি ইলেকট্রন বিন্যাস নিউক্লিয়ন সংখ্যা 12, নিউট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6 মানে নিউট্রন সংখ্যা 6 আর নিউক্লিয়ন, তাহলে নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা 12 থেকে 6 বিয়োগ করলে প্রোটন সংখ্যা হচ্ছে 6, তার মানে 6 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি মানে পারমাণবিক সংখ্যা 6, তার মানে কার্বন। তাহলে আমরা X মৌলটি হচ্ছে কার্বন আর R মৌলটি হচ্ছে 2, তাহলে 2 থেকে একটি নিউট্রন বাদ দিলে তার প্রোটন সংখ্যা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে নিউট্রন। এখানে অবশ্য নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 2, নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা মানে 2, ভর সংখ্যা 2 হলে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা 1 বাদ দিলে প্রোটন সংখ্যা হচ্ছে 1, তার মানে হাইড্রোজেন ডিউডোরিয়ামের কথা বলছে, ডিউডোরিয়াম এক ধরনের হাইড্রোজেন, তার মানে এটা হাইড্রোজেনের কথা বলছি, তার মানে এখানে মৌলটি হবে CH4। আমরা জানি হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে যাদের ভর সংখ্যা 1, ঠিক আছে, এখানে ভর সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 3, প্রোটন সংখ্যা 1 1 1। তবে এখানে একটা নিউট্রন সংখ্যা এখানে ভুল দেওয়া আছে, এখানে নিউট্রন সংখ্যা হবে 0, কারণ প্রশ্নটা মনে ভুল আছে, মাইলস্টোন কলেজের প্রশ্নটা ভুল আছে। হাইড্রোজেনের এখানে নিউট্রন সংখ্যা হবে 0 আর নিউক্লিয়ন সংখ্যা হবে 1, তাহলে 1 কারণ হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। ঠিক আছে, এখানে নিউট্রন সংখ্যা 0 হবে
প্রশ্নটা সবাই একটু খেয়াল করো। আর এর ক্ষেত্রে নিউক্লিয়ন সংখ্যা হবে 1 আর নিউট্রন সংখ্যা হবে 0। তার মানে 1 থেকে 0 বিয়োগ করলে প্রোটন সংখ্যা হলো 1, তার মানে মৌলটি হচ্ছে হাইড্রোজেন, তার মানে যৌগটি হচ্ছে মিথেন। আর ওয়াই জেড যৌগটি হচ্ছে ওয়াই 24 থেকে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম। আর জেড হচ্ছে 16 থেকে 8 তার মানে অক্সাইড, তার মানে ওয়াই যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে এটি হচ্ছে মিথেন আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আমাদের কি বলছে, পানিতে দ্রবীভূত কেন? তাহলে এটি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হবে না, কারণ এদের মধ্যে আয়ন নাই। আর এটি সমযোজী আয়নিক যৌগ, তা পানিতে দ্রবীভূত হয় কেন এটা আশা করি ব্যাখ্যা করতে পারবো। তবে ব্যাখ্যা করার সময় ম্যাগনেসিয়াম 2+ লেগে তার চারদিকে অক্সাইড গুলো দেখাবো এবার কিভাবে ঘিরে থাকে। আর এখানে এইগুলো সব হাইড্রোজেন হবে, আর এখানে অক্সাইডের চারদিকে দেখাবা কি হাইড্রোজেন গুলো। চিত্রটা এইভাবে হবে, চিত্রটা এইভাবে হবে। এই অক্সাইডের চারদিকে এবং মাইনাস, মানে একটা অক্সিজেন দুই দিকে দুইটি হাইড্রোজেন, একটা অক্সিজেন দুই দিকে দুইটি হাইড্রোজেন, একটা অক্সিজেন দুই দিকে দুইটি হাইড্রোজেন, একটা অক্সিজেন দুই দিকে দুইটি, আর মাঝখানে হবে ম্যাগনেসিয়াম। আর এখানে অক্সাইডের চারদিকে হাইড্রোজেন আর সবগুলোর উপর আধান দিয়ে প্লাস, আংশিক ধনাত্মক আধান। এইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়। আর এটি সমযোজী যৌগ হওয়ার কারণে এটির মধ্যে কোনো আয়নিক ক্যাটায়ন না থাকার কারণে এটি পানিতে দ্রবীভূত হয় না। এভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এক্স আর 4, মানে এক্সটা যে কার্বন সেটা কিভাবে চিহ্নিত করা, আর আরটা যে হাইড্রোজেন সেটা কিভাবে চিহ্নিত করা, এটা ইম্পর্টেন্ট। আর ওয়াইটা যে ম্যাগনেসিয়াম আর যে জেডটা অক্সাইড অক্সিজেন, এটা কিভাবে চিহ্নিত করবে সেটা মূলত ইম্পর্টেন্ট। আর বাকিগুলো তোমরা আশা করি পারবে। এরপরে 35 গুলো আমাদের 36 নম্বর প্রশ্ন। আমাদের 36 নম্বর প্রশ্ন হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ গাজীপুর। এখানে প্রশ্ন ছিল ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন। আগে ধাতুর গঠন দিবা, এটা বইতে যেভাবে আলোচনা করছি আমি, ধাতুগুলো কেন বিদ্যুৎ পরিবাহিত হয় সেটা ব্যাখ্যা করবা। যে ধাতুগুলোর গঠন থেকে দেখা যায় যে প্রত্যেকটা ধাতু তার সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নে পরিণত হয়, এবং ইলেকট্রনগুলো সঞ্চালনশীল ইলেকট্রন হিসাবে চারদিকে ঘুরে বেড়ায়। এই কারণে মুক্ত ইলেকট্রন থাকার কারণে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়, এটা আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে 38 নম্বর প্রশ্ন, 110 নম্বর পৃষ্ঠা 38 নম্বর প্রশ্নটা একটু আমরা আলোচনা করি। সেটা হচ্ছে বগুড়া জেলা স্কুল বগুড়া। এখানে খ নাম্বার সমস্যা ছিল অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি কেন। পর্যায় সারণীর মধ্যে আমরা আলোচনা করছি এক পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যায় তার আয়নীকরণ শক্তি, তার পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অক্সিজেন থেকে নাইট্রোজেনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অক্সিজেনের সর্ববহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন, বেজোর 2টি ইলেকট্রন, আর নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে বেজোর ইলেকট্রন হচ্ছে 3টি। এই কারণে পর্যায় সারণীর অক্সিজেনের 8, নাইট্রোজেনের 7, তার মানে নাইট্রোজেনের পর হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে বেশি। এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এটা একটু ব্যতিক্রম এই কারণে অক্সিজেনের সর্ববহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রন থাকার কারণে সে 2টি ইলেকট্রন প্রদান করতে পারে। যে যত তাড়াতাড়ি ইলেকট্রন প্রদান করতে পারে তার আয়নীকরণ শক্তি তত কম। আর অন্যদিকে নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে 3টি ইলেকট্রন, বেজোর ইলেকট্রন থাকার কারণে এটি সহজে ইলেকট্রন প্রদান করতে পারে না, এটি সাধারণত শেয়ার করে। তার মানে অক্সিজেনের সর্ববহিঃস্থ স্তরে 2টি বেজোর ইলেকট্রন থাকার কারণে এরা বন্ধনে অংশগ্রহণ করে অতি সহজে, আর 3টি বেজোর ইলেকট্রন থাকার কারণে সহজে বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। এই কারণে অক্সিজেনের আয়নীকরণ, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে অনেক অনেক বেশি, কারণ যার বন্ধন গঠন করার জন্য সামর্থ্য যত কম থাকে তার আয়নীকরণ শক্তি তত বেশি হয়। এভাবে ব্যাখ্যা করতে পারে। আর তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেভাবেও ঠিক আছে কিন্তু। আর বাকি রইল কি ঘ, উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় মৌল দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম পালন করে। প্রথম মৌল দ্বিতীয় মৌল, এখানে একটা বুঝাইছে ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা, আর একটা বুঝাইছে ফসফরাস ট্রাইক্লোরাইডের কথা। এটা অলরেডি আমি আগেই আলোচনা করছি। এই ছিল তোমাদের সমস্যা। আর একটা মেয়ে, একজন শিক্ষার্থী এই প্রশ্নটা পাঠিয়েছে যে স্যার এই প্রশ্নটা একটু ক্লিয়ার করে দেন। আমি এই প্রশ্নটা একটু তুলে ধরি। প্রশ্নটা ছিল এটা, উদ্দীপক ছিল এটা x 8,
ওয়াই 17 কমা জেড 19। তাহলে এক্স মূলটি হচ্ছে অক্সিজেন, ওয়াই হলো ক্লোরিন, আর জেড হচ্ছে 19 হচ্ছে পটাশিয়াম। 19 পটাশিয়াম না, 19 পারমাণবিক সংখ্যা 17, 18, 19 ক্লোরিন, হ্যাঁ পটাশিয়াম 2, 8, 8, 1, ঠিক আছে পটাশিয়াম 19 পটাশিয়াম। তাহলে প্রশ্নটা ছিল H2X এবং SOY। H2X তার মানে H2 তো হাইড্রোজেন বুঝাইছে, আর X বলতে বুঝাইছে অক্সিজেন, তার মানে পানি। আর SOY, S মানে S আর ক্লোরিন মানে Cl, তার মানে এই যৌগটা বুঝিয়েছে পানি আর এই যৌগটা বুঝিয়েছে HCl। প্রশ্ন ছিল এই দুটির মধ্যে কোনটিতে মুক্ত জড় ইলেকট্রন সংখ্যা কত। এখানে বন্ধন গঠন দেখাবা, বন্ধন গঠন দেখালে আমরা তো জানি এটা হলো অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন শেয়ার করে, এখানে একটা হাইড্রোজেন শেয়ার করে। এটা তো আমরা আলোচনা করছিলাম যে এখানে বন্ধনে যখন অংশগ্রহণ করে তখন হাইড্রোজেনে তখন এখানে 2 জোড়া থাকে মুক্ত জড় ইলেকট্রন, আর HCl এর ক্ষেত্রে যখন বন্ধনে অংশগ্রহণ করে এই ক্লোরিনের ক্ষেত্রে এখানে 1 জোড়া, আর হাইড্রোজেনের এখানে কোনো ইলেকট্রন থাকে না, আর এখানে 1, 2, 3, আর হাইড্রোজেনের তো এটা হাইড্রোজেন তো দুটি থেকে একটি শেয়ার করে। তাহলে দেখো এখানে মুক্ত জড় ইলেকট্রন সংখ্যা বলছে যে H2X এবং কোনটিতে মুক্ত জড় ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে দেখো এখানে কত জোড়া মুক্ত অক্সিজেনে কত জোড়া মুক্ত জড় ইলেকট্রন থাকে, 2 জোড়া। আর এখানে দেখো বন্ধনে অংশগ্রহণ করে, আর এখানে মুক্ত জোড়া 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এই যৌগটার মধ্যে, আর এই যৌগটার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 2 জোড়া। তাহলে কোনটিতে থাকে HCl এ, কারণ HCl এ যদিও হাইড্রোজেন মুক্ত জোড় ইলেকট্রন না থাকো, কিন্তু দেখো ক্লোরিনে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া থাকে, আর এখানে থাকে 2 জোড়া। সুতরাং দেখা যায় যে পানি থেকে হাইড্রোজেন ক্লোরাইডে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা থাকে বেশি। এইভাবে ব্যাখ্যা করতে পারো তুমি। তাহলে প্রথমে এটার গঠন ব্যাখ্যা করতে হবে, ডায়াগ্রাম দিতে হবে, তারপরে ডায়াগ্রাম থেকে ব্যাখ্যা করবে যে এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে অথবা 4টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আর এখানে HCl এর ডায়াগ্রাম দেখাতে হবে, ব্যাখ্যা দিতে হবে। HCl এর ক্লোরিনে 3 জোড়া থাকে অর্থাৎ 8টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সুতরাং পানি থেকে মানে H2X থেকে SOY দুটির মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা থাকে বেশি। এই হচ্ছে মোটামুটি আমার আলোচনা। আশা করি রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আরেকটা কথা হচ্ছে এই অক্সিজেন এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি একটু ব্যতিক্রম। প্রয়োজনে আমি অক্সিজেন এবং নাইট্রোজেন যদি না বুঝে থাকো আমার ব্যাখ্যা আমি বিস্তারিত আরো ক্লিয়ার করে দিব যখন তোমাদের সামনে ক্লাসে আমি তখন আলোচনা করব। তো এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমি ফিজিক্সের ক্লাস দেবো।